বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ফিজিক্স করব। পদার্থর প্রথম আমরা 4 নাম্বার পর্যন্ত কাল করছিলাম, আজকে 5 নাম্বারে যাব। এখন এখানে একটা চিত্র দেয়া আছে। এই চিত্রতে বলছে ঘোরার কথা বলছে, উদ্দীপকের বর্তনী সবগুলো রোধ সমান্তরালে যুক্ত করলে, যদি আমরা সবগুলো রোধ সমান্তরালে নিই তাহলে ফিউজটি অক্ষত থাকবে কিনা। এখন সবগুলো রোধ যদি সমান্তরালে নাও তাহলে তুল্য রোধটা কত হবে ওটা আগে বের করবা। ফিউজটি অক্ষত থাকবে কিনা, ফিউজ দেখো একটা ফিউজ দেওয়া আছে, ওইখানে লেখা আছে 2 অ্যাম্পিয়ার। এখন অ্যাম্পিয়ার মানে কি আই, তাহলে তুমি সবগুলো সমান্তরালে নিয়ে আইটা বের করবা। সবগুলো আগে সমান্তরালে নিয়ে আরপিটা বের করবা, যে সম্পূর্ণ আরপিটা কত হয়। তারপর আরপি পাওয়ার পরে এইখান থেকে তুমি আই বের করবা। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কত হবে, ভি বাই আর। এখানে ভি এর মানটা দেওয়া আছে 12 ভোল্ট, 12 দেওয়া আছে, আর আরপির মানটা আমরা পাবো। এটা বসাই দিলে এখান থেকে আইটা পাবো। আইটা পাওয়ার পরে দেখবো যে এটা বড় না ছোট, আই আমরা পাবো 6, তাহলে লিখবো যেহেতু 6 গ্রেটার দেন 2, 6 অ্যাম্পিয়ার গ্রেটার দেন 2 অ্যাম্পিয়ার, সুতরাং ফিউজটি অক্ষত থাকবে না। অর্থাৎ ফিউজ অক্ষত থাকবে কি না এটা নির্ভর করবে তড়িৎ প্রবাহের উপরে। এখন যে ফিউজটা দেওয়া আছে ওই ফিউজটা কত তড়িৎ প্রবাহের জন্য দেওয়া আছে এটা আমাদের জানতে হবে। এখানে যেহেতু ফিউজটা 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য দেয়া আছে, আর আমরা আইটা বের করে দেখলাম যে সমান্তরালে নিলে আইটা হয়ে যাবে হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এই জন্য ওই ফিউজটা টিকবে না। তারপরে 6 নম্বরে বলছে এ বি ও সিডি। 6 নম্বরে বলছে এ বি ও সিডি তারের উপাদানের মধ্যে কোনটির পরিবাহকত্ব বেশি। ফাই ইকুয়াল টু 1 বাই রো। ফাই ইকুয়াল টু কত, 1 বাই রো। এখন 1 বাই রো, যেটা ফাই ইকুয়াল টু যদি 1 বাই রো হয় তাহলে আগে আমার রো জানতে হবে। এখন রো ইকুয়াল টু কত এটা তোমার আগে জানতে হবে। রো ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি, রো ইকুয়াল টু আর এ বাই এল, আর এ বাই এল। রো ইকুয়াল টু আর এ বাই এল। আগে আমরা রোটা বের করব। এই আরটা হচ্ছে রোধ, এ হচ্ছে ক্ষেত্রফল, এলটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা আপেক্ষিক রোধটা পাবো, এখানে এনে আমরা এখানে বসাই দেব, তাহলে আমরা পাইটা পেয়ে যাব। তাহলে এখন এখানে এবি এবং সিডি তারের উপাদানের বলছে, তাহলে এবি তারের ক্ষেত্রে আগে বের করবা এটা, আবার এটা 1 দিও, আবার বিসি তারের, আবার সিডি তারের ক্ষেত্রে বের করবা এটা। এখন এটা বের করতে গেলে এখানে এটা যখন বের করতে যাব তখন আমার এই রোটা আগে লাগবে, কারণ আপেক্ষিক রোধটা আগে লাগবে 1 বাই রো। এখন রো সূত্র হচ্ছে আর এ বাই এল। করবা দেখবা হয়ে গেছে, পরে দেখবা কোনটা বেশি আর কোনটা কম। 7 নম্বরে এখানে একটা বর্তনী দেওয়া আছে, R1 R2 এবং R3 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি হবে এটা নির্ণয় করতে বলছে। এখানে রোধগুলো সাজানো আছে, এখানে সাজানোর পরে বলছে R1 R2 এবং R4, R1 R2 এবং R4 এর মধ্যে কোনটার ক্ষমতা বেশি। ক্ষমতারে কি দিয়ে প্রকাশ করা আমরা জানি, ক্ষমতা মানে পি। ক্ষমতা হচ্ছে পি। এখন তাহলে আমার আগে জানতে হবে যে পি ইকুয়াল টু কত। ক্ষমতাটা পি, ক্ষমতা পি ইকুয়াল টু কত এটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর। এখন আমাদের যে বর্তনীটা দেয়া আছে ওইখানে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ যেটা তুল্যরোধ যেটা, ওটা আমরা পাইছি। এখন ভিটা এখানে দেয়া নাই, ভিটা দেয়া নাই। আর আরটা আমরা যখন যেটা নিব, যদি আমরা প্রথমটা নিই অর্থাৎ এখানে যদি R1টা নিই তাহলে ওইখানে রোধটা R1টা হবে, R2 নিলে R2, R3 নিলে R3। এখন আমার কথা হচ্ছে আমার ভিটা লাগবে, কিন্তু ভিটা এখানে দেয়া নাই। এখন ভি ইকুয়াল টু কত জানি, আই আর। ভি ইকুয়াল টু কত জানি, আই আর। তার মানে আমার প্রথমে যেটা লাগবে,
তাহলে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ভিটা যদি আমি বের করতে চাই, আচ্ছা দেখো R1 রোধের ক্ষেত্রে, R1 রোধের ক্ষেত্রে R1 রোধের ক্ষেত্রে R1 রোধের ক্ষেত্রে ভিটা আমার বের করতে হবে। R1 রোধের ক্ষেত্রে আমার বের করতে হবে পি, তাহলে পি ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আগে ভি বের করতে হবে। এখন ভি ইকুয়াল টু কত জানি, আইআর। এখন তাহলে প্রথমে আমার এখানে আরটা তো আমরা জানি, যেহেতু R1 নিছি, তাহলে R1 দিয়ে দিই R1 এর ক্ষেত্রে। তাহলে R1 এর মানটা আমরা জানি, এখানে আমার R1টা দেওয়া আছে কত, R1টা দেওয়া আছে হচ্ছে 8 ওম দেওয়া আছে। R1 ইকুয়াল টু কত আছে, 8 ওম দেওয়া আছে, 8 সিগমা আর কি, 8 সিগমা দেওয়া আছে। এখন R1 যদি 8 সিগমা দেওয়া থাকে আর V1টা আমার আগে বের করতে হবে, নাহলে আমি এখানে এসে V1টা বসাইতে পারবো না। এখন V1 বের করতে হলে আমার আইটা লাগবে। এখন যে যে তড়িৎটা এখানে দেয়া, যে বর্তনীটা দেয়া আছে, এরকম আছে বর্তনীটা, এই পাশে আরেকটা তড়িৎ দেয়া আছে। এখন আমার এটা এটা আর এটার মান বের করতে বলছে। এখন এটা যদি বের করতে হয়, আমার ক্ষমতা বের করতে বলছে, পি বের করতে হবে, পি বের করতে হলে ভি বের করতে হবে। এখন এইখানে V1টা কত এটা বের করতে হবে। এখন V1 এর জন্য আমার এই বর্তনীর মূল প্রবাহ আইটা কত ছিল এটা বের করতে হবে, কারণ আই না হলে আমি কোথাও বসাইতে পারবো না, কারণ I1 I2 বা I3 তো হবে না, আই তো একটাই। যে তড়িৎ প্রবাহটা বর্তনীর মধ্যে গেছে ওটা হচ্ছে আই। তাহলে আইটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার প্রথমে আইটা আগে বের করে নিতে হবে। আগে ভালো করে ক্লিয়ার হও নি কেউ। আমরা যদি ক্ষমতা পি বের করতে পারি তাহলে ভি বাই আর, তাহলে ভি লাগবে আর আর লাগবে। এখন V1 এটা বের করতে যে আমি দেখলাম আমার আই লাগবে, কারণ তড়িৎ প্রবাহ তো আমার ভিন্ন ভিন্ন হবে না বিভিন্ন রোধে। মানে এখানে যে বর্তনী আছে, বর্তনীর মূল প্রবাহ একটাই থাকবে, মূল প্রবাহ আলাদা আলাদা হবে না, মূল প্রবাহ একটাই। তাহলে প্রথমে আমরা জানি আইটা আমরা বের করে নেব। আমরা জানি আই ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু হবে ভি বাই আর। এখন এখানে পুরা যে বর্তনী, যেহেতু মূল প্রবাহ, পুরা বর্তনীর যে রোধটা আছে ওই রোধটা নিতে হবে। তাহলে এখানে আমরা গণ হতে প্রাপ্ত আর এস পাইছি আর পুরা ভিটা পাইছি। পুরা ভিটা আমার দেয়া আছে, পুরা ভিটা দেয়া আছে হচ্ছে 33 ভোল্ট। এখন এইখান থেকে তাহলে আমরা আইটা আগে বের করব। আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর এস। তাহলে ভি এর মান এবং আর এস মান বের করে আইটা বের করবো, আই পাবো 3 অ্যাম্পিয়ার। এখন R1 রোধের ক্ষেত্রে P1টা যখন বের করবো তাহলে V1টা আগে বের করতে হবে। এখন আই তো তড়িৎ প্রবাহ, মূল প্রবাহ যেটা ওটা তো আমরা পাইছি, 3 ইন্টু R1টা 8 হবে। তাহলে এটা বের করব। তারপর R2 রোধের ক্ষেত্রে এখন আমার তাহলে দেখো ক্ষমতা বের করতে যে একটু পেঁচাল আছে এখানে। আমি যখন বিভিন্ন রোধের ক্ষমতা বের করতে যাচ্ছি তখন আমার সূত্র হচ্ছে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন ভিটা আমরা আটটা জানি কিন্তু ভিটা তো জানি না, তাহলে ভিটা আগে বের করতে হবে। ভি ভি ইকুয়াল তাহলে আমরা ভি ইকুয়াল টু কত জানি, আই আর জানি। এখন R1টা তো আমরা জানি, R1-এ কোনো সমস্যা নাই, কিন্তু আইটা কত এটা তো জানি না। মূল প্রবাহ যেটা আইটা জানি না, তাহলে আইটা আমার সর্বপ্রথমে তাহলে আইটা বের করা। কারণ আমার ফিজিক্স আগে করতে হলে আমার প্রথমে চিন্তা করতে হবে আমার কি বের করতে বলছে, আর ওটা বের করতে হলে আমার কি কি লাগবে, তার আগে কি কি লাগবে। যেমন এটা বের করতে হলে আমার ভি লাগবে, ভি ইকুয়াল টু কত, আই আর। এখন আটটা জানি, আটটা তো জানি না, তাহলে আইটা আগে বের করতে হবে। এখন মূল আই মানে তড়িৎ মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ আই ইকুয়াল টু কত। যেহেতু আমি বর্তনীর মূল প্রবাহ নিচ্ছি তাহলে আমার বর্তনীর সব কিছু আসবে। যেহেতু আমি মূল প্রবাহ বর্তনীরটা নিচ্ছি তাহলে বর্তনীর মধ্যে আটটা কত ছিল ওটা আসবে, ভিটা কত ছিল ওটা আসবে। তাহলে আইটা বের করবো, তারপর R1 এর ক্ষেত্রে বের করবো, R2 এর ক্ষেত্রে, R3, আমার যতগুলো বলুক সবগুলোর ক্ষেত্রে আমরা বের করতে পারবো পিটা। তারপরে যাবো হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে একটা বর্তনী দেয়া আছে। বর্তনী যেটা দেয়া আছে, বর্তনীটা আছে হচ্ছে
এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ। চাবি দেয়া আছে এখানে। এখন আমার যেটা বলছে এডি অংশের আর হচ্ছে এই অংশটার, এই দুইটা অংশের বিভব পার্থক্য বের করতে বলছে। এখন এই দুইটা অংশের বিভব ভি ইকুয়াল টু কত জানে, আই আর, ভি ইকুয়াল টু কত, আই আর, অর্থাৎ আই এবং আই আরটা বের করতে বলছে, ভি ইকুয়াল টু আই আর বের করতে বলছে। তাহলে আমরা এখানে আইটা দেয়া আছে, হ্যাঁ বর্তনী তড়িৎ প্রবাহ দেয়া আছে 1.5, আইটা দেয়া আছে। এখন যেহেতু আমরা এডি অংশের ক্ষেত্রে বিভব পার্থক্য বের করব, তাহলে এডি অংশের ক্ষেত্রে রোধটা কে কে কাজ করছে। দেখো এখানে ব্যাটারি যেহেতু দেয়া, তার মানে ওদিক তো যাবে না, এই পাশ দিয়ে এখান থেকে এইটুক আসবে। এইটুকের মধ্যে যতগুলা রোধ আছে সব একটাতে নিয়ে আসবা। প্রথমে এটা আর এটা আছে কিসে, শ্রেণীতে, পরে এইটা আর এটা কিসে যাবে, সমান্তরালে। যে আর পিটা আমরা পাবো এখান থেকে বিটা বের করবা। তারপর আবার ডি অংশের ক্ষেত্রে রোধটা দেয়াই আছে, এখানে যে রোধটা আছে ওটাই হবে। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই তো মূল তড়িৎ প্রবাহ, আর রোধ এইখান থেকে আসবে, তাহলে ভি টুটা বের করে ফেলতে পারবো। তারপরে ভি টু এবং ভি ওয়ানের পার্থক্য যেহেতু সমান, বিভব পার্থক্য সমান কিনা, তারপর যে লিখবা যেহেতু এত নট ইকুয়াল টু এত, অত বিভব পার্থক্য সমান নয়। তাহলে তোমরা করবা 5, 6, 7, 8, চারটা অঙ্ক করবা, 5, 6, 7, 8। শুধু আমাদের সবচেয়ে কঠিন অঙ্ক ছিল ক্ষমতাটা, ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন ভি বের করতে যে আমরা দেখলাম ভি ইকুয়াল টু আই আর। এখন আরটা আমরা যেহেতু প্রথম আর ওয়ানের ক্ষেত্রে বের করবো, তাহলে আর তো আর ওয়ান, তাহলে এগুলো সব আর ওয়ান। কিন্তু আইটা কত, আই মানে বর্তনী তড়িৎ প্রবাহ, তাহলে বর্তনী তড়িৎ প্রবাহ ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে বর্তনীর ক্ষেত্রে ভিটা কত, পুরো বর্তনীর ক্ষেত্রে ভিটা কত, বর্তনীর ক্ষেত্রে আটটা আমরা গণঙ্গ বের করছি। ওইখান থেকে আইটা বের করব, তারপর ভিটা বের করব, তারপর পিটা বের করব। আমার মনে হয় যে এখন ক্লিয়ার। আমরা 4.3 মারুফ মাইনাসের গুলা বুঝে নিই। লগ যে মাইনাসটা আসছে ওটাও বুঝে নিই। মাইনাসের দুইটা, লাস্টে দুইটা মাইনাস আসছিল। মাইনাস যেটা আসছে ওটা মাইনাস, এখানে তো লগ নির্ণয় করতে বলছে, এখানে কোনো পূর্ণক নির্ণয় করতে বলেনি, এই জন্য যেটা মান আসছে ওটাই উত্তর হবে। ক্যালকুলেটর ব্যবহার করে লগটা, শুধু লগটা দিয়ে যেটা মানটা আসবে ওটাই উত্তর হবে। আমরা এখন চলে যাব অনুশীলনী। অনুশীলনীতে আমরা যখন যাব, লগের মান, লগ দিয়ে যে মানটা আসছে ওটাই উত্তর হবে, এখানে কোনো ভেজাল নাই মারু, যেটা আসছে তোমার ওটা ঠিক আছে। উত্তরগুলা খালি মিলিয়ে নিও। এখানে বলছে কোন শর্তে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ কোন কোন শর্তে এইটার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। শুধুমাত্র এর মানটা কত হতে পারবে না, এখানে যে কোনো সংখ্যা আমরা নিতে পারবো, কিন্তু শূন্যর উপর যদি শূন্য হয় তাহলে এটা শূন্যই হবে, এটা কখনো 1 হয় না। এই জন্য এ নট ইকুয়াল টু কত, শূন্য। এ নট ইকুয়াল টু শূন্য বাদে পৃথিবীতে যত মান আছে সব কিছুর জন্য কত হবে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে, 1 হবে। পাওয়ারটা 0 হলে 1 হবে, শুধুমাত্র 0টা হতে পারবে না। 2 নাম্বারটা তোমরা পারবা, যদি না পারো আমাকে বললে আমি করে দিব। 3 নাম্বার, কোন শর্তে লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, লগ এগুলো, লগ এ ভিত্তিক এটা এর জন্য 1 হবে। এখানে কোন শর্তটা প্রযোজ্য হবে, এইখানে শর্তটা প্রযোজ্য হবে, লনের মান কখনো কি হতে পারবে না,
ওয়ান হতে পারবে না, এখানে এখানে ওয়ান হলে জিরো, লনের মান কি হতে পারবে না, ওয়ান হতে পারবে না। এবং লনের মান কখনো ওয়ান হতে পারবে না, এবং খেয়াল করো এটার মান কখনো ওয়ান হতে পারবে না, কারণ ওয়ান হলে জিরো হয়, লন ওয়ানের মানে জিরো, এটা আমরা জানি। এই জন্য কখনো ওয়ানটা হতে পারবে না। এবং লনের মান কখনো ঋণাত্মক হয় না, তার মানে এর মানটা অবশ্যই সবসময় কি হতে হবে, জিরোর থেকে বড় হতে হবে। এর মানটা সবসময় জিরোর থেকে বড় হতে হবে, কারণ এটা লগটা কখনো মাইনাসে আসবে না, কারণ লগের সামনে মাইনাস আমরা দিতে পারবো না, দিলে দেখবো ম্যাথ ইরোর আসবে ক্যালকুলেটার চাপ দিয়ে দেখলে। তাহলে লগের মানটা এখানে যে ভিত এ আছে, এটা কি হতে পারবে না, কখনো ওয়ান হতে পারবে না, এবং এটা এক জিরো থেকে ছোট হতে পারবে না। জিরো থেকে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে বা জিরোর সমান হতে হবে। 4 নাম্বার, log x to the power 4 equal to 2, এরকম অঙ্ক থাকলে আমি বলছিলাম নিচেরটা এটাকে কি করবে, মাথায় করে রাখবে, নিচেরটা এটাকে মাথায় করে রাখবে ইকুয়াল টু 4, এটাকে মাথায় করে রাখবে। অথবা বলছিলাম আগে এখানে যেটা আছে এটা লিখবা, এটার উপর মাথায়, তাহলে এক্স ইকুয়াল টু কত, 2, এক্স ইকুয়াল টু কত, 2। এখন কথা হচ্ছে এখানে তো আমরা যখন রুট করব তখন তো প্লাস মাইনাস আসার কথা ছিল, কিন্তু প্লাস মাইনাস আসলো না। কেন? কারণ আমরা এই যে একটু আগে করলাম যে লগ এট হতে পারে কোন কোন ক্ষেত্রে এটা ওয়ান হবে না, যদি এটার মান এবং এইটার মান জিরো ওয়ান না হয়, এটার মান ওয়ান হতে পারবে না, এবং এটা অবশ্যই জিরো থেকে বড় হবে। যেহেতু জিরো থেকে বড়, তার মানে প্লাসগুলো আসবে, মাইনাসগুলো আসার সম্ভাবনা নেই, এই জন্য এটা নিচ্ছে। 1 গুণ 10 টু দি পাওয়ার n, এটা লেখার শর্ত হলো কি, এর মানটা কত হতে হবে, অবশ্যই এর মানটা জিরো থেকে ওয়ান, জিরো থেকে বড়, অর্থাৎ ওয়ানের সমান বা ওয়ান থেকে বড়, এবং 10 থেকে অবশ্যই কী হতে হবে, ছোট হতে হবে। ওয়ান বা ওয়ানের সমান এবং 10 থেকে অবশ্যই ছোট। 6 নম্বরে যেটা বলছে এ লেস দেন জিরো, বি এ গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, এবং এ নট ইকাল টু ওয়ান, বি নট ইকাল টু ওয়ান হলে লগ এ ভিত্তিক এ ইন্টু লগ এ ভিত্তিক বি। যদি এ এবং এর ওয়ান না হয় তাহলে এটার মান অবশ্যই ওয়ান চলে আসবে। এক নম্বরটা ঠিক আছে। লগ এ ভিত্তিক এম আর ইকুয়াল টু, এটা যদি আর লগ এ এম হতো তাহলে প্রশ্নটা উত্তরটা ঠিক থাকতো, কারণ আটটা সামনে আসতে পারতো। তার মানে এটা ঠিক নাই, তার মানে কত কত ঠিক, এক এবং তিনটা ঠিক আছে। ভালো করে পড়ে দেখো, তিনটা পারবা। এরপরে বলছে 0.0035, এটা সাধারণ লগের লগ নিতে বলছে 0.035, দেখো মানটা কত আসে, তারপর ওইখান থেকে পূর্ণকটা হিসাব করো, পূর্ণকটা কত। তারপর 8 নম্বর বলছে এত সংখ্যাটি বিবেচনা করে নিচে 8 থেকে সংখ্যাটি এ টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করলে কত হবে। এ টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করলে, এ টু দি পাওয়ার এন আকারে যদি প্রকাশ করি, এখানে সংখ্যাটা দেওয়া ছিল 0.0225, তার মানে দশমিকটা পিছাবে 2 সংখ্যাটি এ টু দি পাওয়ার এন। তোমরা ক্যালকুলেটর চাপ দাও, দিয়ে দেখো কোনটার জন্য
এইটা এই সংখ্যাটা আসে প্রত্যেকটার জন্য চাপ দাও, যেটার জন্য এই সংখ্যাটা আসবে ওটা হচ্ছে উত্তর হবে। সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ নিশ্চয় কোনটি? বৈজ্ঞানিক রূপটা আমরা পারি, আমার থেকে তোমরা ভালো পারো। সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত হবে? সাধারণ লগের পূর্ণক যেহেতু 2 আছে 2 হবে। তাহলে তোমরা হচ্ছে করবা 1, 11, 1, 11, 12, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত তোমরা করবা। যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি ওটা সলভ করে দেবো। 1 থেকে 12 পর্যন্ত। আর আমি এই ভিডিওটা যখন দিব, ম্যাথের ভিডিওটা, এখান থেকে এখানে সমাজ আমি টানবো। আমি হচ্ছে হায়ার ম্যাথটা পুরো আলাদা করব, কারণ হায়ার ম্যাথগুলো যেহেতু আলাদা, হায়ার ম্যাথটা আলাদা না করলে বুঝবাও না। এখন তারপরে আমরা চলে যাব আমরা যেটা পড়ছিলাম, রাসায়নিক পড়ছিলাম, আকরিক পড়ছিলাম। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ধাতব অক্সাইডকে যদি আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতে চাই তাহলে এখানে যেটা আছে এটা পড়তে হবে। আকরিককে বশীকরণ বা তাপজনক করার যে ধাতব অক্সাইড পাওয়া যায় তাদেরকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। বিভিন্নভাবে এই বিজারণ সম্পন্ন করা হয়: তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে, কার্বন বিজারণের মাধ্যমে, স্ববিজারণের মাধ্যমে। তাহলে 3 পদ্ধতিতে এটা আমরা করতে পারি। তড়িৎ বিজারণের মাধ্যমটা কি, কার্বন বিজারণটা কি? আগে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে বিজারণটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে বিভিন্ন ধাতু, আর হচ্ছে স্ববিজারণ। তোমরা এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে ধাতব অক্সাইডের মুক্ত ধাতুতে রূপান্তর। এই প্যারাটা পড়বা। এখানে একটা ছকটা মনে রাখার নিয়মটা আমি লিখে দিয়েছিলাম পাড়ি দিয়ে, বইতে দেখবা আছে, ওটা মুখস্থ করবা যে বেশি সক্রিয়, মধ্যম, কম সক্রিয়, প্রায় অসক্রিয় ধাতু যেটা। আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ যেটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি, বা বিভিন্ন ধরনের ধাতুই আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি। এখানে অ্যালুমিনিয়ামেরটা দেয়া আছে, অ্যালুমিনিয়ামেরটাই পড়বে। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এখান থেকে এই পর্যন্ত। তার মানে 3টা প্রশ্ন পড়বা। প্রথমটা টেবিলটা এবং এটা, এগুলো আমি পড়াইছি, এই জন্য আমি এখন এগুলো পড়াইলাম না। তোমরা যদি না বোঝো আমাকে বললে আমি পরে বুঝাই দেবো, যেহেতু পড়াইছি এই জন্য আর কি সময়টা নষ্ট করলাম না। আর জীববিজ্ঞানের পড়াটা আমি দিয়ে দিই। জীববিজ্ঞানে একটু বেশি পড়া দিতে হবে, নাহলে আমরা আগাইতে পারবো না, কারণ জীববিজ্ঞান অনেক আছে তো। হরমোনের প্রভাবটা আঁকানো ছিল বইতে, হরমোনের প্রভাব বইতে আঁকানো আছে, যেটুকু আঁকানো আছে ওইটুকু পড়বা। আর স্নায়বিক প্রভাব, এই 2টা প্রশ্ন পড়বা। হরমোনের প্রভাব, স্নায়বিক প্রভাব। হরমোনের প্রভাব, স্নায়বিক প্রভাব বইতে আঁকানো আছে ওটা। আর অগ্র মস্তিষ্ক, 3টা পড়বা। একটা পড়বা হরমোনের প্রভাব, স্নায়বিক প্রভাব, আর হচ্ছে অগ্র মস্তিষ্ক। এই 3টা পড়ে লিখে আমাকে পাঠাবা। তার যদি কারো কোথায় কোনো সমস্যা থাকে আমাকে বললে পারে, আমি ওটা সলভ করে দেবো। বাই। আর হায়ার ম্যাথ যেটা, ওটা পুরো আলাদা ক্লাস হবে, সমাজটা এখানে আসবে।